প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রুনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমরা সবসময় চিকিৎসার কথা বলতে যা বুঝি তা হচ্ছে ঔষধ গ্রহণ, কিন্তু আমাদের চিকিৎসা সেবার মধ্যে এই ঔষধের পাশাপাশি একটা বড় গুরুত্ব বহন করে অন্যান্য যে সামগ্রিক ব্যবস্থা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের পুনর্বাসন প্রক্রিয়া। বিশেষ করে ফুসফুসের রোগেও এই পুনর্বাসন প্রক্রিয়া, যাকে আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশন নামে পরিচিত করি, সেই ব্যবস্থাটিও আছে। কিন্তু কখন প্রয়োজন, এই বিষয়টি কি আপনারা জানেন? আজকে সেই উত্তর দিতেই আমরা আজকে আলোচনা সাজিয়েছি, যেখানে আমাদের সাথে আছেন দুজন চিকিৎসক ও গবেষক। আমাদের সাথে আছেন ডক্টর জি.এম. মনসুর হাবিব, প্রাইমারি কেয়ার রেসপিরেটরি ফিজিশিয়ান এবং ক্লিনিক্যাল রিসার্চার, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং পিওর স্টাডি বাংলাদেশ সাইট। এবং আমাদের সাথে আছেন ডাক্তার নাজিমুজ্জামান, চিকিৎসক ও গবেষক, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ পিওর ট্রায়াল, বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আজকে স্যার পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন প্রক্রিয়া যেটি আছে তা নিয়ে কথা বলতে এসেছি। যখন আমরা এই শব্দটি ব্যবহার করছি, আমাদের সাধারণ রোগীরা খুব একটা বুঝে না, এবং তাদের কাছে যেই ধারণাটি সাধারণত থাকে তা হচ্ছে, যেহেতু অসুস্থতার মানেই হচ্ছে ঔষধ গ্রহণ করতে হবে, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে, বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ গ্রহণ করতে হবে, ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে হবে, এবং যখনই শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হচ্ছে তখন সাথে একটি ঔষধ যোগ হয়, তা হচ্ছে বিভিন্ন ধরনের ইনহেলার গ্রহণ। তো এই যে একটি ধারণা, সেখান থেকে আপনারা এসে কথা বলছেন যে এর পাশাপাশি আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। সেই ব্যবস্থা নিয়ে আমরা যখন কথা বলতে যাই তখনই চলে আসি আপনার নাম সবার প্রথমে, ডাক্তার জি.এম. মনসুর হাবিব স্যার। যেহেতু এই পুনর্বাসন প্রক্রিয়ার কথা যখন আমরা বলি, আপনার নাম আসে এই কারণে যে আমাদের দেশে যে পুনর্বাসন প্রক্রিয়াটিকে জনপ্রিয় করা হচ্ছে সেখানে আপনি একজন পথকৃৎ হিসেবে ছিলেন এবং এখনও আছেন। সেই ব্যবস্থাটি সম্পর্কে একটু একটু করে জানবো। তার আগে একটু জানতে চাই, এই কথাগুলো যে বলছি, সেই পালমোনারি রিহ্যাবিলিটেশন এই প্রক্রিয়াটি আসলে কি? হ্যাঁ, যেভাবে আপনি কথা শুরু করলেন যে অ্যাকচুয়ালি চিকিৎসাটা আমরা প্রাচীনকাল থেকে জেনে এসেছি। চিকিৎসা বলতে আমরা বুঝতাম ওষুধ, পথ্য, ব্যবস্থা। এটা তা আমরা ওষুধটাকে শুধু এখন প্রাধান্য দেই। পথ্য মানে নিউট্রিশন, ব্যবস্থা মানে লাইফস্টাইল, এইগুলো আমরা খুব সেকেন্ডারি রাখি। তো আমি দীর্ঘদিন ধরে এই শ্বাসকষ্ট রুগীদের দেখি এবং তাদের দেখেছি যে হ্যাঁ, তারা ঠিকমতো হয়তো ওষুধ নিচ্ছে, কিন্তু তার ব্যবস্থাটা ঠিকমতো হচ্ছে না, তার পথ্যটা ঠিকমতো দেওয়া হচ্ছে না। তা এই জন্যে আমরা দেখলাম যে আমাদের মানে পুরোপুরি ওষুধ ঠিকমতো দেওয়ার পরেও মানে যেটা এভিডেন্স প্রমাণ আছে যে এই ওষুধ দিলে রুগীটা উপকার পাবে, কিন্তু সেই আশানুরূপ উপকার সে পাচ্ছে না। তখন দেখা গেল যে শুধুমাত্র ওষুধ সে নিচ্ছে, ব্যবস্থাটা নিচ্ছে না। দ্যাট ইজ, ওষুধটা হয়তো ঠিকমতো ব্যবহার করতে পারছে না, আর ওষুধের পাশাপাশি তার পথ্য সেটাও নেওয়া হচ্ছে না, তার জীবন ব্যবস্থা যেভাবে পরিবর্তন করতে হবে সেটাও সে করছে না। তাহলে এখানে এরপরে দেখা গেল যে কিভাবে এটা করা যায়। তখন আমরা খুব এক্সপ্লোর করার চেষ্টা করলাম, দেখলাম পৃথিবীর অন্যান্য দেশে কি করে। অন্যান্য দেশে শুধুমাত্র একটা প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেয় না। আমাদের রুগীরা, যেমন আপনি যে বললেন ইনহেলারের কথাটা, ইনহেলার আমরা দিয়ে দেই রুগীদের, কিন্তু অধিকাংশ 70-80% রুগী ইনহেলারটা ঠিক মতো নিতে পারে না, আর না নিলে ওষুধটা শুধু নষ্টই হয়, তার ফুসফুসে যায় না। তো এইসবগুলো যখন আমি দেখলাম যে রুগীরা ভালো হচ্ছে না, তখন আমি দেখলাম যে পালমোনারি রিহ্যাবিলিটেশন একটা প্যাকেজ, যেখানে এই সবগুলোই দেওয়া আছে, ঔষধ, পথ্য এবং ব্যবস্থা। সো আমরা ঔষধও দিচ্ছি, ওষুধটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা দিচ্ছি, এবং তার নিউট্রিশনাল অ্যাসপেক্টটা আমরা দেখছি, তার লাইফস্টাইলটাকে আমরা দেখছি, তার এক্সারসাইজকে আমরা বিভিন্ন জিনিস দেখছি। এখন কথা হলো যে এই পালমোনারি রিহ্যাবিলিটেশনটা আমরা যে দেখে এসেছি সেটা কিন্তু উন্নত দেশে, সেটা আমার দেশে মানে এটা প্রযোজ্য কিনা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা নিয়ে আমার সহ আলোচক আছে ডক্টর নাজিমুজ্জামান, আমরা দুইজনে মেনলি, এবং আরও কিছু ডক্টর আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাহায্যে এবং
ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার এসপিটি গ্রুপ এদের সাহায্যে এবং এডিনবারা ইউনিভার্সিটির একটা প্রজেক্ট যেটার নাম রেসপায়ার, এর সাহায্যে আমরা গবেষণা শুরু করলাম যে আমাদের দেশে এটা হয় কিনা, এবং বিভিন্ন ধাপে আমরা এগুলো গবেষণা করে দেখেছি যে হ্যাঁ, পালমোনারি রিহ্যাবিলিটেশন এখানে প্রযোজ্য এবং রোগীরা এতে বেশ উপকার পায়। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যে এই যে ব্যবস্থাটি আসলে কিভাবে কাজ করছে। ডাক্তার নাজিমুজ্জামান, আপনার কথা যখন আসে আপনি নিজের পরিচয় হিসেবে দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন একটি কথা, তা হচ্ছে চিকিৎসকের পাশাপাশি গবেষক হিসেবে, এবং আমাদের দেশে এই জায়গাটা একটু ঘাটতি এখন আমরা দেখি যে গবেষণার ক্ষেত্রে অপেক্ষাকৃতভাবে আমাদের দেশ দুর্বল, এবং আপনি যেহেতু এখানে কাজ করছেন আপনি সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী এই পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটি কাজ করে, সেই বিষয়টি জানতে চাই। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন যে চিকিৎসা এবং গবেষণা, ইয়েস ইট ইজ ট্রু যে আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার কাছে মনে হয় যে আমরা যারা ক্লিনিশিয়ান আমাদের রিসার্চে আসা উচিত, তাহলে রোগীর জন্য যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এনিওয়ে, ব্যাক টু দি পালমোনারি রিহ্যাবিলিটেশন, যে কেন দরকার। স্যার বলছিলেন যে স্যারের তো দীর্ঘদিনের প্র্যাকটিস, রোগীরা ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট পাওয়ার পরেও তারা কাঙ্ক্ষিত ইমপ্রুভমেন্টটা আসছিল না, তাদের সিমটম হয়তো কন্ট্রোল হচ্ছিল কিন্তু কোয়ালিটি অফ লাইফ আসছিল না, ইমপ্রুভ করছিল না। তো স্বাভাবিকভাবে তখন যখন এভিডেন্সকে এক্সপ্লোর করা হয় দেখা যায় যে 2015 সালে ম্যাককার্থি নামে একজন সায়েন্টিস্ট আছেন, উনি একটি গবেষণা প্রকাশ করেন যেখানে দেখা যায় যে সিওপিডি রোগীদের উপরে পালমোনারি রিহ্যাবিলিটেশনটা এত ইফেক্টিভলি কাজ করেছে যে একটা কনক্লুশন ড্র করা হয়েছিল যে ফিউচারে আর কোনো স্টাডির প্রয়োজন নাই, পালমোনারি রিহ্যাবিলিটেশন সিওপিডি রোগীদের জন্য ইফেক্টিভ। তখন আসলে আমাদের মনে প্রশ্ন আসে, বিশেষ করে স্যার যেটার উপরে পিএইচডি শুরু করেন, যে আচ্ছা এটা তো উন্নত বিশ্বের জন্য, জি, হাই রিসোর্স সেটিংয়ের জন্য, তাহলে লো রিসোর্স সেটিংয়ে কি এটা কাজ করবে? সেই থেকে আসলে আমাদের যাত্রা শুরু। সো বৈজ্ঞানিকভাবে যে পালমোনারি রিহ্যাবিলিটেশন ইফেক্টিভ দীর্ঘমেয়াদী শ্বাসরোগীদের জন্য, এটা প্রমাণিত ফর হাই রিসোর্স সেটিং বাট নট ফর লো রিসোর্স সেটিং। এবং এখানে হয়তোবা আপনি সময় অ্যালাউ করলে আমি জার্নিটা বলতে পারি। অবশ্যই। তো যে কথাটা বলছিলাম যে আমরা শুরু করলাম, এবং ডেফিনেটলি এটা স্যারের পিএইচডি থ্রু দিয়েই আমরা প্রথমে এক্সপ্লোর করলাম যে লো রিসোর্স সেটিংয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন আসলে কাজ করে কি না। এটার জন্য আমরা যত গবেষণা আছে, পাবলিকেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি লো রিসোর্স সেটিংয়ে, সেটাকে এক্সপ্লোর করলাম। এখন একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হলো লো রিসোর্স সেটিং মানে যে লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি তা কিন্তু না, ইভেন হাই ইনকাম কান্ট্রিতেও লো রিসোর্স সেটিং থাকতে পারে। এনিওয়ে, তো আমাদের সেই গবেষণায় যে স্টাডিগুলো ছিল সেগুলো সবই ছিল লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রির, এবং ম্যাক্সিমামই হচ্ছে মানে সবগুলো লো রিসোর্স সেটিংয়ের, এবং সবগুলো কান্ট্রি ছিল লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি। সেখানে আমরা গবেষণা করে যেটা পেলাম যে ইয়েস, পালমোনারি রিহ্যাবিলিটেশন কাজ করে ইভেন ইন লো রিসোর্স সেটিং, কিন্তু কিছু কোয়েশ্চেন ছিল সেখানে, বিশেষ করে স্টাডিগুলোর যে কোয়ালিটি ছিল সেটা কোয়েশ্চেনেবল ছিল, এবং আমরা আনডাউটেডলি বলে দিতে পারছিলাম না যে পালমোনারি রিহ্যাবিলিটেশন লো রিসোর্স সেটিংয়ের জন্য একটা ক্লিনিক্যালি ইফেক্টিভ ইন্টারভেনশন। জি। তো সেখান থেকে বেসিক্যালি আমাদের যাত্রাটা শুরু। তখন আমরা, তবে এই যে এভিডেন্সটা আমরা পেলাম সেটা খুব ইউজফুল ছিল, যে আমাদেরকে সাহস দিল ইয়েস ইট ইজ পসিবল ইভেন ইন লো রিসোর্স সেটিং। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এগুলাম, আমাদের পরের স্টেপে চলে গেলাম যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করলাম। ফিজিবিলিটি স্টাডি করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মতো সেটিংয়ে এই পালমোনারি রিহ্যাবিলিটেশন যদি কাজ করে কিনা সেটা আমরা দেখব, এবং কাজ করতে হলে কি কি ধরনের কম্পোনেন্টগুলো বাংলাদেশের জন্য বা লো রিসোর্স সেটিংয়ের জন্য মানে কি বলা যায়, প্রযোজ্য কিনা এটা দেখা। তো এই দেখার আগেও আসলে আমাদেরকে আরও কয়েকটা স্টেপ পার করে আসছি। তখন আমরা স্যার এবং আমি স্যারের টিমে যেহেতু কাজ করি, আমরা এক্সপ্লোর করলাম যে লো রিসোর্স সেটিংয়ে কী কী ধরনের কম্পোনেন্ট আসলে পালমোনারি রিহ্যাবের মধ্যে থাকে এবং যেটা ডেলিভারেবল। সেখান থেকে আমরা আইডেন্টিফাই করলাম
আইডেন্টিফাই করে আমরা চিন্তা করলাম যে আচ্ছা এই কম্পোনেন্টটা ফর এক্সাম্পল যে রানিংয়ের জন্য বা হাঁটার জন্য ট্রেডমিলের পরিবর্তে কি করা যেতে পারে, কিংবা যেখানে ডাম্বেল ইউজ করা হচ্ছে সেখানে আমরা ডাম্বেল ইউজ না করে আমাদের বাসায় হাতের কাছে হয়তো পানির বোতল আছে, 1 লিটারের পানির বোতল এবং 1 কেজির একটা ডাম্বেল তো মোরালেস সেম ইফেক্টিভ হবে। সো আমরা তখন সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করলাম। এইভাবে আমরা একটা মানে প্রোগ্রাম মডেল তৈরি করলাম। সেই মডেলটার ফিজিবিলিটিটা অ্যাসেস করলাম ফার্স্টে। সো এটা আমরা করলাম অ্যাডাপ্টেশন করলাম। তো অ্যাডাপ্টেশনের আগেও আবার আমরা স্টেক হোল্ডারদের সাথে বসলাম যে আচ্ছা আমরা এই করতে যাচ্ছি, এই কম্পোনেন্টগুলো আছে, আপনারা কি মনে করেন। এখন স্টেক হোল্ডার কারা? স্পেশালিস্ট, আপনাদের যারা স্পেশালিস্ট আছেন, সেখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যারা প্রথিতযশা আছেন তাদের থেকেও মতামত নেওয়া হয়েছে, এবং বিভিন্ন সেক্টরের পাবলিক হেলথ, মেডিকেল এডুকেশনিস্ট। তো এইভাবে আমরা ফিজিবিলিটি স্টাডিটা করে দেখলাম যে ইয়েস ইট ইজ ফিজিবল এবং ডেলিভারেবল বাংলাদেশে। কিন্তু সেটাও আমাদেরকে পূর্ণাঙ্গ আনসার দিচ্ছে না। যেটা কি ক্লিনিক্যালি ইফেক্টিভ, এই আনসার কিন্তু এখনও আমরা পাই নাই। ক্লিনিক্যালি ইফেক্টিভ ইন দ্য সেন্স যে লো রিসোর্স সেটিং এটা ক্লিনিক্যালি ইফেক্টিভ কিনা। কারণ আমি তখনই বলতে পারবো যে এটা ক্লিনিক্যালি ইফেক্টিভ যখন একটা হাই কোয়ালিটি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল আমাকে বলবে তার রেজাল্ট দিয়ে যে ইয়েস ইট ইজ ক্লিনিক্যালি ইফেক্টিভ অর নট ফর দ্য পিপল অফ ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস। তো তারই ধারাবাহিকতায় বেসিক্যালি আমরা একটা ট্রায়ালের জন্য চেষ্টা করে যাই। সেই ট্রায়ালটার নাম হচ্ছে পিওর ট্রায়াল। তো পিওর ট্রায়াল আসলে একদিনে তৈরি হয় না, এটা একটা লম্বা জার্নির ফসল। যেটা স্যার শুরুতেই বলছিলেন যে রেসপায়ার, আইপিসিআরজি, ইউনিভার্সিটি অফ এডিনবরা, এমআরসি, ইউকেআরআই, এই পর্যন্ত যে কাজগুলো করে আসি সেখানে তাদের সাপোর্ট ছিল, বিভিন্ন রকম সাপোর্ট ছিল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল। সেটার ফলো থ্রু দিয়ে আমরা এই পিওর ট্রায়ালটার জন্য আসলে প্রোটোকলটা অনেক দিন ধরে ডেভেলপ করি। জি, এই ট্রায়ালটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে পিওর ট্রায়ালটা আসলে কেন করা হচ্ছে। পিওর ট্রায়ালের মাধ্যমে আমরা, পিওর ট্রায়াল বেসিক্যালি হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন হাইব্রিড ট্রায়াল, যেখানে আমরা ক্লিনিক্যাল ইফেক্টিভনেসও দেখছি, মানে পালমোনারি রিহ্যাবিলিটেশন কাজ করবে, কতটুকু করবে ইত্যাদি বিষয়। যে ক্লিনিক্যালি এটা আমি একটু ইন্টারভেন্ট করব। শুধুমাত্র এটা ইফেক্টিভনেসটা দেখছি না আমরা, কারণ সায়েন্টিফিক্যালি যদি একটা এভিডেন্স জেনারেট করে, ওই এভিডেন্সটা ইমপ্লিমেন্ট করতে 16-17 বছর লেগে যায়। যার জন্য আমাদের এটা একটা হাইব্রিড। আমরা একই সঙ্গে দেখবো ইফেক্টিভনেস, সঙ্গে সঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করব। এবং এই স্টাডিটা ন্যাচারালি এরকম মানে শিখাচ্ছে প্লাস হচ্ছে কি প্লাস আমরা ইমপ্লিমেন্ট করছি, রেজাল্টটাও দেখা হচ্ছে একই সঙ্গে সঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করি এবং প্রয়োগ করছি, রোগীদের উপর প্রয়োগ করছি। শুধু স্টাডির মধ্যে রাখছি না, আউট অফ স্টাডি এটা আমরা ইমপ্লিমেন্ট করছি। জি, আমরা স্যার ইনি আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা শুনছি ফুসফুসের পুনর্বাসন বা পালমোনারি রিহ্যাবিলিটেশন নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডক্টর জি.এম. মনসুর হাবিব এবং ডাক্তার নাজিমুজ্জামান। স্যার, আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশনের যাত্রাটি শুনছিলাম আমাদের দেশে, এবং পিওর ট্রায়াল যেটি পালমোনারি রিহ্যাবিলিটেশনটি কতটুকু কার্যকর আমাদের দেশের প্রেক্ষাপটে, বা এই আমাদের দেশের মতো যেই দেশগুলো আছে স্বল্পোন্নত, বা যেই দেশগুলো আছে যেখানে একটু অনুন্নত চিকিৎসা ব্যবস্থা, সেখানে কতটুকু কার্যকর এই বিষয়গুলো। এবং সেখানে যখন আমরা অন্যান্য দেশের সাথে আমাদের দেশের অবস্থান তুলনা করি, সাধারণত যেই কথাটি আসে, যেটি একটু আগে আমাদের আলোচক ডক্টর নাজিমুজ্জামান বলেছিলেন, যে এখানে যেহেতু স্বল্পোন্নত দেশগুলোতে সেই জিনিসপত্রগুলো খুব একটা থাকে না, যেমন অনেক ধরনের ব্যবস্থাপত্র লাগে যেগুলো অপেক্ষাকৃত এগুলো একটু দামি, সাধারণ মানুষ খুব একটা পায় না, কিনতে চায় না। তো সেখানে আপনারা এমন কিছু ব্যবস্থা তৈরি করেছেন এবং এমন নতুন কিছু ব্যবস্থা আমাদের রোগীদেরকে উপহার দিচ্ছেন, যেগুলো খুবই সহজলভ্য এবং আশেপাশে ঘরের যে বিভিন্ন সামগ্রী সেগুলোকে ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এবং কতটুকু কার্যকর সেই বিষয়ে একটি ট্রায়াল চলছে, অনেক দিন ধরে ট্রায়ালগুলোটা চলছে এবং আরও সামনে যাবে,
এবং দেখা যাবে যে কতটুকু এটি সাধারণ জনগণের জন্য উপকার নিয়ে আসে। যতটুকু আমরা বুঝতে পেরেছি এই অবস্থায় আমরা ছিলাম এবং আপনার কাছ থেকে সেই জায়গাটা আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই। আপনি প্রথম দিকে ছিলেন একজন পরিপূর্ণ চিকিৎসক, যেখানে আপনি রোগীর চিকিৎসা ব্যবস্থাটি দিতেন এবং সেই চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে ছিল ঔষধ সামগ্রী। অনেক দিন ধরে দিয়েছেন, হঠাৎ করে আপনি চলে গেলেন এই জায়গাটা থেকে গবেষক হিসাবে। তো এই যে আপনার জার্নি, আপনার এই যাত্রা পথের পিছনের গল্পটা একটু শুনতে চাই, যে কেন আপনার কাছে মনে হলেই পালমোনারি রিহ্যাবিলিটেশন এক্ষেত্রে আমাদের রোগীদের সাহায্য করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর রেশমা, সুন্দর একটা প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই, আমরা এই জার্নিটা শুরু করেছি অনেক আগে। 2012 সালে আমরা প্রথম ইউকেতে একটা কনফারেন্সে যেয়ে, একটা মেডিকেল কনফারেন্সে যেয়ে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ওখানে একটা টিমের সঙ্গে আমাদের পরিচয় হলো। আমরা একটু তাদের হোম ভিজিট, হোমে রেসপিরেটরি কেয়ার কীভাবে দেওয়া হয় দেখতে গেলাম। আমি, আমার সঙ্গে ডক্টর রোশন ছিলেন। তারপর আমরা সেটা দেখে আমাদের একটা ধারণা হলো যে আমরা অনেক জিনিস আমাদের রোগীদের দিতে পারছি না, যেটা আমরা দিতে পারি কিন্তু আমরা দিচ্ছি না। তারপরে এই জার্নির কিন্তু অনেক পরে, এরপরে অনেকগুলো আসলো আমাদের আইপিসিআরজি, তারপরে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশন। শেষ হয় আমাদের লাং ফাউন্ডেশনের সভাপতি ছিলেন প্রফেসর রাশিদুল হাসান। উনি, আমি মিলে আমরা সারা বাংলাদেশে একটা পালমোনারি রিহ্যাবিলিটেশন উইক করেছিলাম। আচ্ছা, সেই একটা সপ্তাহ আমরা সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা ডক্টরদের কাছে এই মেসেজটা দিলাম যে পালমোনারি রিহ্যাবিলিটেশন আছে এবং এটা আমরা প্রয়োগ করছি না, আমাদের রুগীরা এটা মিস করছে। তখন আমি দেখলাম যে একটা জিনিস জাস্ট কপি করে পেস্ট করলে হয় না। আমি দেখে আসলাম যেটা অক্সফোর্ডে, ওটা এনে সোজা আমার রুগীর উপরে যখন প্রয়োগ করতে গেলাম, দেখলাম যে ইটস নট ওয়ার্কিং, এটা কাজ করছে না এবং এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন আবার বুঝলাম যে ওয়াই। এই সময় আমার খুব এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আমরা এডনবারা ইউনিভার্সিটি আমাদের একটা অফার দিল আইপিসিআরজির মাধ্যমে, যে তোমাদের জন্য আমরা কী করতে পারি, আমরা তোমাদের রেসপিরেটরি কেয়ার ইমপ্রুভ করার জন্য আমরা হেল্প করব। আমি তখন বললাম যে আমাকে একটু ট্রেন আপ করে দাও পালমোনারি রিহ্যাবিলিটেশনের, আমি এটা ওখানে যেয়ে প্রয়োগ করব। তারা বললে এইটা হবে না, তুমি এখানে শিখে গেলে এইটা ওখানে পেশ করলেই হবে না, এটা তুমি বরং একজন রিসার্চ থাকো, তোমার সেটিংয়ে তুমি ডেটা কালেক্ট করো, তোমার সেটিংয়ের কন্টেস্টটাকে তুমি এক্সপ্লোর করো, বোঝার চেষ্টা করো, করে সেখানে কোনটা প্রয়োগ করা যাবে সেইটাই তুমি করো। এখান থেকে কিন্তু আমার গবেষক হওয়ার শুরু হয়ে গেল। তারপর আমি একটা পিএইচডিতে গেলাম। এই পিএইচডির টাইমে আমি যদিও বিভিন্ন জায়গায় হাই ইনকাম কান্ট্রি আমি ভালো সেটিংয়ে আমি ট্রেনিং করে এসেছি, কিন্তু ওই ট্রেনিংটা আমাদের দেশে এসে এক্স্যাক্টলি আমি প্রয়োগ করতে গেলাম না, আমি এক্সপ্লোর করা শুরু করলাম। এবং এখনও আমরা এভরিডে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি যে আমার একটা পেশেন্টের ফর এক্সাম্পল তার হাফের জন্যে সে হাঁটতে পারছে না, কাজ করতে পারছে না, তার কীভাবে আমরা এটা তার এক্সপ্লোর করতে পারি। তার পয়সা নেই, সে যেতে পারবে না, তার সমস্ত জিনিসগুলোকে আমরা এক জায়গায় এনে তারপর আমরা বিভিন্নভাবে এটারে ডিজাইন করে বিভিন্ন মডেল তৈরি করছি। এইভাবেই আমরা শুরু করলাম অ্যাকচুয়ালি পালমোনারি রিহ্যাবিলিটেশনের যাত্রাটা। তো এই যাত্রাটা প্রথমে শুরু হয়েছিল রংপুরে একটা সেন্টার দিয়ে, তারপরে খুলনাতে আমি একটা সেন্টার করেছিলাম, পরে ঢাকাতেও প্রফেসর রাশিদুল হাসান একটা করেছিলেন, পরে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে একটা ছোট পরিসরে বাংলাদেশ লাং কেয়ার রিসার্চ একটা হচ্ছে, আরও অনেকে করছে, কিন্তু ওইরকমভাবে ঠিক একটা পুরো স্ট্রাকচার এখনও কোথাও ঠিক মতো ডেভেলপ করেনি। এইটা করার জন্যে আমরা কিন্তু শুধু আমি একা না, এর সঙ্গে আমরা আরও সঙ্গী পেয়ে গেলাম। ইন্ডিয়া, ভেলোর এবং পুনে ওরা আমাদের সঙ্গে যোগ দিল, মালয়েশিয়া আমাদের সঙ্গে যোগ দিল, ভুটান আমাদের সঙ্গে যোগ দিল, পাকিস্তান আমাদের সঙ্গে যোগ দিল, শ্রীলঙ্কা যোগ দিল। এবং কারেন্টলি আমার এই গবেষণার ফলটা আমরা ভুটানে এক্সপ্লোর করছি। ভুটানের একটা ইউনিভার্সিটিতে আমরা ওখানে আমি সেট আপ করছি একটা ট্রেনিং পালমোনারি রিহ্যাবিলিটেশন। শ্রীলঙ্কাতে ইউনিভার্সিটি অফ জয়বর্ধনাপুরে ওখানেও করছি, ভেলোরেও আমরা করেছি, পুনেতেও করছি, মালয়েশিয়াতেও আমরা হেল্প করছি। তো আমরা বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়াতে আমাদের নিউ টার্গেট। তো আমার টার্গেটটা না, আর রিসেন্টলি আমরা ল্যাটিন আমেরিকার কান্ট্রি, ব্রাজিল,
তারপরে আর্জেন্টিনা, ওই যে আর উরুগুয়ে, এইসব জায়গায় আমরা ওদের সঙ্গে লিঙ্ক করেছি, ওখানেও কাজ করছি, আমরা কাজ করব। তো অ্যাকচুয়ালি আমার টার্গেট হলো যে ডক্টর নাজিম যেটা বলছিলেন যে লো রিসোর্স সেটিংয়ে কীভাবে করা যায়, এটা নিয়ে পৃথিবীতে খুব বেশি গবেষণা ছিল না। আমরা সবচেয়ে বড়, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা গবেষণা হলো পিওর স্টাডি, যেটা অনেক কোটি টাকার একটা প্রজেক্ট, এবং ধন্যবাদ মানে এমআরসি, মেডিকেল রিসার্চ কাউন্সিল অফ ইউকে, তারা এটা ফান্ডিং করছে। এবং এটা করে আমরা লো রিসোর্স সেটিংয়ে কীভাবে পালমোনারি রিহ্যাবিলিটেশন সেট করা যায়, এইটা কিন্তু আমরা গবেষণা করছি। আর এইভাবে আমার গবেষণা হয় ওঠার গল্প, সংক্ষেপে এটাই। খুবই সুন্দরভাবে আপনি বলেছেন যে কিভাবে আপনার এই যাত্রাটি হলো, এবং আসলে এটা তো আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার যে আমাদের দেশের একটি গবেষণার ফলাফল নিয়ে আমরা সারা বিশ্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছি এবং অনেক অনেক দেশ এটার সাথে সম্পৃক্ত হচ্ছে অবশ্যই। এবং সাথে আমি নিজে একটু গর্ববোধ করছি এই কারণে যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একজন সদস্য হিসাবে যেই ব্যবস্থাটি আপনি তুলে ধরেছেন তা শুধু আমাদের নয়, আমি বলবো যে সারা বিশ্ববাসীর কাছে একটি সহায়ক ব্যবস্থাপত্র যা সবার উপকারে কাজে আসবে। ডক্টর নাজিম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশন বলতে সাধারণ ভাষায় যেটি বুঝি তা হচ্ছে কিছুটা ব্যায়াম, কিছু পদ্ধতি শিখিয়ে দেওয়া এবং সেখান থেকে রোগীকে তার কিছুটা উপকার তৈরি করা। এবং যখন এই ব্যায়ামটা শিখিয়ে দেওয়া হয়, অনেকেই মনে করে এই ব্যায়ামটা হচ্ছে গিয়ে শিখলাম, বাসায় বসে করে ফেললাম, ইত্যাদি ইত্যাদি। আসলে কি ব্যাপারটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিনা? আচ্ছা, থ্যাংক ইউ আপা। আপনার কথা শুরু ধরে আমি বলতে চাই, আসলে স্যার আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন ওনার কাজের মাধ্যমে, এবং এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় যে লো রিসোর্স সেটিংয়ে যে হাই কোয়ালিটি ওয়ার্কটা আমাদের এখানে হচ্ছে, এটা অনেক দেশকে অ্যাট্রাক্ট করছে। ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, যে শুধু ব্যায়াম করছি, আসলে পালমোনারি রিহ্যাবিলিটেশন হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ ফর ম্যানেজিং ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস। এটার স্টার্টিংয়ে কিন্তু হচ্ছে অপটিমাইজেশন অফ ফার্মাকোথেরাপি, অর্থাৎ তার যে ড্রাগ ম্যানেজমেন্ট সেটাকে অপটিমাইজ করে দেন এখানে এক্সারসাইজ একটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, কিন্তু সেটাই একমাত্র কম্পোনেন্ট না। এর সাথে ডিজিজ নিয়ে এডুকেশন দেওয়া, তার নিউট্রিশনাল হেলথ দেখা, সাইকোলজিক্যাল কন্ডিশন কেমন আছে সেটা দেখা। সো ইট ইজ এ ওভারঅল প্যাকেজ। আর এক্সারসাইজের কথা যদি বলি, এক্সারসাইজেরও কিছু প্রেসক্রাইব ডোজ আছে, ইন্ডিভিজুয়ালাইজড হবে। এক এক্সারসাইজ সব রোগীর জন্য প্রযোজ্য হবে না, এবং কতখানি ডোজের প্রয়োজন সেটাও দেখার দরকার আছে। কারো হয়তো লোয়ার লিম্বে যতখানি রেজিস্ট্যান্সের প্রয়োজন, আরেকজনের সেটার দরকার নেই, কারো আপার লিম্ব নিয়ে বেশি কাজ করতে হবে। এই ওভারঅল। অবশ্যই সুন্দরভাবে আপনি বলেছেন যে এক এক ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থাপত্র প্রয়োজন হয়। ডক্টর জিএম মনসুর হাবিব স্যার, এই যে ব্যবস্থাপত্র এক এক ক্ষেত্রে এক এক রকম প্রযোজ্য হয়, এই ব্যাপারটি তো সেই যে রোগী আছে তার কাছে পৌঁছে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করছেন? হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি পালমোনারি রিহ্যাবিলিটেশনের এক্সারসাইজ নট অনলি নাজিম যেটা বললেন যে এক্সারসাইজ ইজ একমাত্র না, যেমন ড্রাগ ডেলিভারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এত আমাদের এই যে বিভিন্ন ফার্মা কোম্পানিগুলো ড্রাগ ডেলিভারি দিচ্ছে, আমি একটু অন্য আপনার প্রশ্নের বাইরে যাচ্ছি, তা এরা ইনহেলার দিচ্ছে, কিন্তু ইনহেলারটা আমার রুগীটা নিতে পারবে কি না সেই জিনিসগুলো এগুলো অ্যাপ্লিকেন্টগুলো দিচ্ছে না ভালো। হ্যাঁ, যেমন একটা ভালো স্পেসার, যে কোন ড্রাগটা কোনটা, এইগুলো হচ্ছে না। তো এরকমই এক্সারসাইজটা কিন্তু আমাদের রোগীদের আমরা বলি যে আপনি কি ব্যায়াম করেন? হ্যাঁ, ব্যায়াম করে, আমি তো সকালে হাঁটি। এবং আপনি দেখবেন ঢাকা শহরে বহু মহিলারা সকালবেলা হেঁটে বেড়াচ্ছে, গল্প করে বেড়াচ্ছে, গল্প করতে করতে হাঁটছে। এটা কিন্তু এক্সারসাইজ না, এক্সারসাইজের একটা লোড থাকে। এই পালমোনারি রিহ্যাবিলিটেশন অ্যাকচুয়ালি প্রথমে পৃথিবীতে আসছিল 1950 সালে, আলবারাজ উনি এটা বলেছিলেন। এর আগে সবাই বলতো যে শ্বাসকষ্টের রোগীরা কষ্ট করলেই হাঁপ লাগে, সো কষ্ট করো না। এখন যেমন বলা হয় হার্টের রোগীদের বেশি পরিশ্রম করলে চেস্ট পেন হয়, হার্ট অ্যাটাক করবে, অতএব বেশি এক্সারশন করো না। তখন এরম বলা হতো, আলবারাজ বললো না, এরা যদি এক্সারসাইজ করে এদের কোয়ালিটি ভালো হবে। এবং এটা করতে থাকলো বেশ 80 সাল পর্যন্ত ভালো চললো। কিন্তু তারপরে দেখা গেল যে একদল গবেষক আবার দেখলো যে এক্সারসাইজ করার পরে যে মাসল নষ্ট হয়ে গেছিলো, ওইটা আবার ঠিক হচ্ছে কিনা, মাসল ব্যাস করে না, ওইটা তো ঠিক হয় না।
তখন বললে এটা ফালতু, এটা যা হয় শুধু মানসিক কারণে হয়, এটা ব্যায়ামের কোনো লাভ নাই। তখন আরেক দল গবেষক এটার এক্সারসাইজের লোড বাড়াও। লোড বলতে কি এক্সারসাইজ পরিমাণ, আমি আজকে শ্বাসকষ্টের কারণে আমি 5 কেজি নিয়ে হাঁটতে পারছি, হ্যাঁ, কিন্তু 1 সপ্তাহ পরে কিন্তু আমি 5 কেজি আমার জন্য ইজি হয়ে যাবে, তখন আমাকে 6 কেজি নিতে হবে, 7 কেজি নিতে হবে, কিন্তু আমরা আর বাড়াচ্ছি না। আর না বাড়াই যদি, তাহলে হ্যাঁ, তো বেসিক কথা হলো যে এক্সারসাইজ করতে গেলে যদি আপনার হাঁপ না লাগে, আপনি গল্প করতে করতে সারা ঢাকা শহর ঘুরে আসলেও কিচ্ছু হবে না, আপনাকে হাঁপ লাগাতে হবে, সেটার জন্য লোড বাড়াতে হয়। তো এই লোডটা বাড়ানোর জন্য আপনি যেটা বললেন যে রুগীর কাছে আমরা কীভাবে পৌঁছে দেবো, আমরা রুগীদের বলি আপনি এক্সারসাইজ করতে করতে জোরে জোরে বলবেন এই ব্যায়ামটি আমার বেশ উপকার করছে। এই কথা যদি ওয়ান গতি এক টানা বলতে পারে, তাহলে আপনার লোড কম হয়ে গেছে, আর লোড বাড়াতে হবে। আপনার অন্তত 2টা ব্রেক থাকতে হবে, যেমন এই ব্যায়ামটি আমার বেশ উপকার করছে, 2টা ব্রেক দিলেন, ইয়েস, তাহলে এইটা আমাদের কিন্তু আবার যদি প্রত্যেকটা ওয়ার আলাদা আলাদা হয় তাহলে ওভারলোড হয়ে যাচ্ছে। তাহলে এই লোডটা, এক্সারসাইজ লোডটা প্রতি সপ্তাহে যে যত পেশেন্ট ইমপ্রুভ করবে ওর লোড কিন্তু বাড়াতে হবে। এটা হলো মানে ফর্মুলা পালমোনারি রিহ্যাবিলিটেশন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রিনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন নিয়ে। আমাদের সাথে 2জন গবেষক চিকিৎসক আছেন। আমাদের সাথে ডক্টর নাজিমুজ্জামান আপনি আছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে পালমোনারি রিহ্যাবিলিটেশন, এখানে ঔষধের পাশাপাশি কিছু চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি শিখিয়ে দেওয়া হচ্ছে, এবং একটি কথা একটু আগে শুনছিলাম আমরা, তা হচ্ছে লোড বাড়ানো হচ্ছে, মানে তাকে তার এমন একটি অবস্থায় পৌঁছে দেওয়া হচ্ছে যেখানে তার শ্বাসকষ্টটা বা তার একটু হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটি চলে আসে। তো এখানে তো অনেকে ভয় পেয়ে যায় যে তাহলে কি হবে, আমি কি আরও অসুস্থ হয়ে যাব কিনা। তো সেই অবস্থা থেকে কিভাবে রোগীকে আপনারা বলেন যে না, এটা তার জন্য নিরাপদ অবস্থায় আছে? থ্যাংক ইউ। আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্ট্যান্ট এরিয়া যেটা অ্যাড্রেস করতে হয় ডিউরিং যখন আমরা কোনো রোগীকে সাজেস্ট করি বা ট্রায়ালে। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে একটা রোগীর যখন শ্বাসকষ্ট থাকবে, আমরা যদি তাকে বলি যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, উনি সেটা করতে ভয় পাবেন যে আমার এমনিতেই শ্বাসকষ্ট আছে, এবং লোড আমরা বলছি যে লোড আরও বাড়ানোর কথা। তো আসলে যখন রোগীকে টোটাল প্রসেসটা আমরা এক্সপ্লেন করতে পারবো প্রপারলি অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল, তখন রোগীরা নিশ্চয়ই বিশ্বাস করবে যে তার চিকিৎসক তাকে জেনে শুনেই বলছেন, এবং সেটা আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই কিন্তু সেগুলো বলছি। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে এই এক্সারসাইজ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কন্টিনিউ করলেই উনি ভালো ফিল করতে শুরু করেন, এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ফিডব্যাকগুলো পাচ্ছি। তো যদি সেটা সেন্টার বেসড হয়ে থাকে, এক রোগী আরেক রোগীকে তখন মোটিভেট করে এবং কাউন্সিলর হিসেবে কাজ করে। সো আলটিমেটলি এইভাবে জিনিসটা ওভারকাম করা যাচ্ছে, এবং হোপফুলি, যেমন আমি যদি এখানে একটু ডায়াবেটিসের প্রসঙ্গ টেনে আনি, যে ডায়াবেটিস রোগীদেরকে হাঁটতে হবে এটা সবাই মেনে নিয়েছে, কারণ এটা অনেক দিন ধরে কাজ করা হয়েছে এবং এটা নর্মালাইজ হয়ে গেছে। সো এটাও নর্মালাইজেশনের জন্যই কাজ চলছে, এবং আমরা যে গবেষণাগুলো করছি সেখানে একটু থিওরিটিক্যাল হয়ে যায় মনে হয়, নর্মালাইজেশন প্রসেস থিওরি বলে। আমরা গবেষণার মধ্যে এটাও নিয়ে আসছি যে পালমোনারি রিহ্যাবকে যদি রুটিন একটা কম্পোনেন্ট হিসেবে নিতে হয় এবং পেশেন্টের কাছেও এটা নর্মালাইজ করতে হয়, দেন আমাদের কি করতে হবে। তো ইনশাল্লাহ এটা সুন্দরভাবে এগোচ্ছে। জি, ভালো। মানে আমাদের রোগীদেরকে ঔষধের পাশাপাশি এটাও বলা হচ্ছে যে তাদেরকে ব্যায়াম করতে হবে বা শিখানো পদ্ধতিতে ব্যায়াম করতে হবে, এবং সেটিও একটি গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসা ব্যবস্থায়, আমি যতটুকু বুঝেছি। আমি একটু কথা সাপ্লিমেন্ট করতে পারি এখানে, সেটা হলো যে অ্যাকচুয়ালি যদি যে শ্বাসকষ্টের রোগীরা তারা যদি চুপচাপ বসে থাকে যে না আমার ব্যায়াম করলে আমার শ্বাসকষ্ট হবে, তাহলে কিন্তু তারা আজকে যা আছে 1 মাস পরে যে তারা আজকে যেটুকু করতে পারছিল
যে এখান থেকে হেঁটে বাথরুমে যেতে পারছিল, হ্যাঁ, আর 1 মাস পরে সে এটুকু পারবে না, সে কিন্তু একটা স্পাইরাল ওয়েতে সে গোয়িং ডাউন, মানে নিচের দিকে যেতে থাকে। তাই সে যত কম কাজ করবে তত তার মাসেলগুলো আরও উইক হবে, যত বসে থাকবে আরও উইক হবে, আরও উইক হবে, তার শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে। আর এটার থেকে বাঁচার জন্যে, তার শ্বাসকষ্টের চিকিৎসার জন্য আমরা যেমন বলি যে এই ওষুধটা নেন, অ্যাট দি সেম টাইম আমরা কিছু শ্বাস প্রশ্বাসের পদ্ধতি শিখিয়ে দিই যে এইটা করলে আপনার শ্বাসকষ্ট হবে। যেমন আমরা একটা বলি পার্সলি ব্রিদিং। হঠাৎ আপনারা দেখবেন ইভেন যারা শ্বাসকষ্ট নাই, যে স্পোর্টসম্যানরা মাঠে খেলছে, অনেকক্ষণ পরে দৌড়ে এসে এভাবে হাঁটুতে হাত দিয়ে এরকমভাবে একটা পার্সলি ব্রিদিং করছে। এটা কিন্তু এক টেকনিক, এটা শ্বাসকষ্ট রুগীদের আমরা শিখিয়ে দিই। আপনি যে প্রশ্ন করছিলেন যে রুগীরা তো ভয় পাবে ব্যায়াম করলে আরও হাঁপিয়ে লেগে, তারা এটাও কিন্তু পালনারি রিহ্যাবিলিটেশনে শেখানো হয় যে আপনি এইভাবে পার্সলি ব্রিদিং করে আপনার শ্বাসকষ্ট সহ্য করার ক্ষমতাটা বাড়াবেন। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু শেখানো হয়। আর না শিখালে বরং সে আরও দিনের পর দিন আরও দুর্বল হতে থাকবে। এটা তো এই যে বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগের ক্ষেত্রে পালমোনারি রিহ্যাবিলিটেশনের কথা বলা হয়, কি কি রোগের ক্ষেত্রে বলা হয় সেই বিষয়টা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি ডক্টর নাজিম ভালোভাবে বলছিলেন যে অ্যাকচুয়ালি সিওপিডি নিয়ে ডক্টর ম্যাককার্থি উনি করছেন, ওয়ার্ল্ডে একটা বড় স্টাডি করেছিলেন। তো সিওপিডি নিয়েই প্রথমে শুরু হয়েছিল, যে সিওপিডি রুগীদের নিয়ে, কারণ আমাদের দেশেও কিন্তু সিওপিডি রুগী বেশি, যে দীর্ঘমেয়াদী রোগের মধ্যে। তবে হ্যাঁ, অ্যাসমা রুগীও আছে। আর আমাদের দেশে একটা আছে যেটা ডেভেলপ কান্ট্রিতে নেই, সেটা হলো পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ। টিবি হওয়ার পরে রুগীরা, রিসেন্টলি হয়েছে যে করোনা হওয়ার পরে কিছু রুগী আছে তারা জানে না কেন তাদের হাঁপ লাগছে, তারা তো আমার করোনা হয়ে গেলে ভালো হয়ে গেছিলো। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে টিবি 6 মাসের ওষুধ খেলে আপনার রোগ শেষ। রোগীরা অ্যাকচুয়ালি 6 মাস ওষুধ খেলে মাইক্রোবায়োলজিকে সে সম্পূর্ণ কিওর হয়ে যায়, এটা ঠিকই, কিন্তু সে জানে না যে তার আরও কিছু রেসিডুয়াল ড্যামেজ হয়ে রয়েছে, ওটাকে তাকে কারেক্ট করতে হবে। সে তো মনে করে সে আরও, আমরা প্রচারপত্র এগুলো দেখি যে লেখা থাকে 6 মাসের ওষুধে আপনার চিকিৎসা শেষ। আমার তার চিকিৎসা করার কিছু নেই, কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। সে আগে যে কাজটা করতে পারতো, সে রিক্সা আগে যে জোরে চালাতে পারতো এখন পারে না, আগে যে ডেভেলপ করতে পারো না, তার আর্নিং কমে যাচ্ছে। হ্যাঁ, তার মানে তার এইগুলো তাকে দেওয়া হতো। সুতরাং এখানে আমরা এখন পরে দেখা গেছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শুধু সিওপিডি না, অ্যাসমা, এমনকি আইএলডি যেটা বলে পালমোনারি হাইপারটেনশন, পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ, ব্রঙ্কিয়াক্টাসিস, এই সবগুলোতে পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যকরী। জি, ধন্যবাদ স্যার। ডক্টর নাজিম, আপনার কাছে জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে তো এটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই যে আপনারা যে কাজটি করছেন সারা বিশ্বে জনপ্রিয়তা বাড়ছে, তো বাস্তব চিত্রটি হচ্ছে আমাদের দেশে এখনো অনেক রোগীদের কাছে এই ব্যবস্থাটি পৌঁছায়নি। এতদিন ধরে কাজ হচ্ছে, তারপরেও যে সাধারণ যারা রোগী আছে তাদের পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন বাধাটি কোথায় এখনো কাজ করছে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা তো আলটিমেট বেনিফিশিয়ারি করতে চাই যারা রোগগুলোতে ভুগছেন এবং তাদের ডেইলি লিভিং এফেক্টেড হচ্ছে। তো চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে, আমরা সেগুলো এক্সপ্লোর করার জন্য অনেক কাজ করছি এখনো। এবং আমি হতাশ বলবো না, আমি অপটিমিস্টিক বলবো, যে যদিও স্যার বলছিলেন যে 2012 সাল থেকে জার্নিটা শুরু, বাট আমার মনে হয় যে আমরা খুব এফোর্ট দিয়ে শুরু করেছি 2018 সাল থেকে। আচ্ছা, সো 18 সাল থেকে 2026 সাল, এবং 26 সালের মধ্যে মোটামুটি দেশব্যাপী না হলেও একটা ভালো অংশ পালমোনারি রিহ্যাব সম্পর্কে জানতে পেরেছেন। আসলে পালমোনারি রিহ্যাব তখনই এটা ইমপ্লিমেন্ট হবে যখন যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছেন, বিশেষ করে পালমোনোলজিস্ট, তারা যখন এটাকে খুবই গুরুত্ব সহকারে রোগীদেরকে প্রেসক্রাইব করবেন, তখন আমার মনে হয় অনেকগুলো বাধাই দূর হয়ে যাবে। অবশ্যই সেটি আমরাও চাই, যে আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন, আমাদের যারা চিকিৎসকরা আছেন, তাদের মধ্যে আসলে পরিচিতি পর্বটা হয়তো বাড়ালে এটি আমাদের যারা রোগী তাদের কাছে পৌঁছাবে। যেমন আপনি কিছুক্ষণ আগে ডায়াবেটিসের প্রশ্নটি তুলেছিলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এই পরামর্শটি চিকিৎসকের কাছ থেকেই যায়। তো ডক্টর জি এম মনসুর হাবিব স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বিভিন্ন সেন্টারের কথা বলেছেন, সেন্টারগুলো মোটামুটি ঢাকার বাইরে
এবং ঢাকার মধ্যে এতটুকু সীমাবদ্ধ একটি অংশ, আরেকটি অংশ কিন্তু এখনো আমাদের দেশে রয়ে গেছে, পূর্ব যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে, সেখানে কি কোনো কাজ করা হচ্ছে? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা গবেষণা হয়েছে, এটা আনফর্চুনেটলি এটা একটা ইন্টারেস্ট আলাদা ছিল, এটাও একটা ফান্ডিং ছিল বিদেশ থেকে। এটা হলো ইমিগ্রেন্টস মানে রোহিঙ্গা ক্যাম্পে আমরা একটা গবেষণা করেছি যে রিফিউজিদের মধ্যে পালমেরি রিহ্যাবিলিটেশন কাজ করে কিনা, এর একটা গবেষণা আমরা করেছি এবং ওটা খুব শীঘ্রই এটা পাবলিশড হবে। ওখানেও দেখা গেছে ইফেক্টিভ। আর একই সঙ্গে আমরা চিটাগাং, কক্সবাজার এবং সিলেটে আমরা নতুন করে উদ্যোগ নিচ্ছি। আমরা করছি, হোপফুলি এটা অ্যাকচুয়ালি আমি আর একটা স্টাডির সঙ্গে যুক্ত আছি ক্যামব্রিজ ইউনিভার্সিটির, এর নাম হলো আপটার্ন। আচ্ছা, হ্যাঁ, এই স্টাডিটা হচ্ছে শুধু ওই ইউকের বেসড, যে ইউকেতে যারা বাঙালি কমিউনিটি এবং ক্যারাবিয়ান কমিউনিটি এরা কেন পালমেরি রিহ্যাবিলিটেশন পায় না, এইটা নিয়ে স্টাডি হচ্ছে। তো ওখান থেকে একটা সুন্দর একটা আউটকাম এসছে এবং একটা ইনফোগ্রামও তৈরি হয়েছে কেন রেফারাল, ডক্টর নাজিম যেটা বলছিলেন যে রেফারাল সিস্টেমটা কেন ইমপ্রুভ করছে না। তা আমরা কিন্তু একটা ইনফোগ্রামও তৈরি করেছি যে রেফারাল সিস্টেমটা, ডক্টর আপনি যেটা বললেন যে আমাদের পালমোনোলজিস্টরা মেনলি কিন্তু এখানে মানে স্টুয়ার্ড এই জার্নিটার, এদের হাতে কিন্তু মানে হুইলটা আছে। তারা যদি এটা স্টিয়ারটা তাদের হাতে, হ্যাঁ, তারা যদি এটা রেফার করে দেন পেশেন্ট অবশ্যই এটা পালমেরি রিহ্যাবিলিটেশন নেবে। কিন্তু আমরা ওইটা পৌঁছাতে পারিনি এখনো। হয়তো আমরা পৌঁছাতে পারবো। হ্যাঁ, হোপফুলি এটা প্রোগ্রেসিং, এভরিডে কিন্তু এটা ইমপ্রুভ করছে, এভরিডে ইমপ্রুভ করছে। স্পেশালি বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আপনি হয়তো জানেন যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এদের সঙ্গে, ওটা ডোমিয়ান ফাউন্ডেশনের সঙ্গে মিলে একটা ভালো বড় একটা পালমেরি রিহ্যাবিলিটেশন সেট আপ করে দিয়েছে। এবং আপনি এখানে ছিলেন, একটা বড় ভূমিকা পালন করেছিলেন, আমরা জানি। জি, ধন্যবাদ স্যার। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে, এবং আমাদের সহযোগী পার্টনার হিসেবে আছেন রেনাটা ফার্মাসিউটিক্যালস। আমরা আজকে কথা বলছি পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর নাজিমুজ্জামান। আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশনের অনেক কথা শুনছিলাম এবং একটি ব্যাপার তো এটি মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা এবং এই ব্যবস্থাটি গ্রহণ করতে হবে আমাদের রোগীদেরকে, এবং গ্রহণ করার ক্ষেত্রে একটি প্রশ্ন থাকে যে কতদিন পর্যন্ত এটি গ্রহণ করতে হবে, সেই বিষয়টি জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এক্সিস্টিং যে এভিডেন্স আছে সেখানে দেখা যায় যে অন্তত 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ ম্যাক্সিমাম স্টাডি পাওয়া গেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে 8 সপ্তাহটা বেশি গ্রহণযোগ্য, যে রোগীদেরকে 8 সপ্তাহ এই প্রোগ্রামের মধ্যে থাকতে হবে এবং ওখানেই শেষ না, 8 সপ্তাহে যে লার্নিংটা হলো সেই লার্নিংটা তাকে লাইফ লং ক্যারি করতে হবে। জি, এটা হচ্ছে সিম্পল ওয়েতে যদি বলি। আর এর কন্টিনিউশনে আসলে পিওর ট্রায়াল, যেখানে আমরা বলতেছিলাম যে হাইব্রিড ট্রায়াল, অর্থাৎ এটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের বাইরে রিয়েল ওয়ার্ল্ড সেটিংয়ে কীভাবে কাজ করছে, কাজ করতে গেলে কি কি জিনিস প্রয়োজন, আমরা সেগুলো এক্সপ্লোর করছি। তো আশা করি আমরা আরও অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসতে পারবো যখন এই ট্রায়ালটা শেষ মানে কমপ্লিট করতে পারবো। ধন্যবাদ ডক্টর জি এম মনসুর হাবিব স্যার। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি সংক্ষেপে বলেন কখন থেকে এই চিকিৎসা ব্যবস্থাটি নেওয়া উচিত এবং কতদিন নেওয়া উচিত, এবং পাশাপাশি আপনার যে পরিকল্পনা আছে এই বিষয়টি নিয়ে, সেগুলো একটু সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ। আমি দর্শকদেরকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে বলছি, আপনাদের যাদের শ্বাসকষ্ট আছে, যাদের শ্বাসকষ্ট আছে তারা যেন ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগাযোগ করে যে আমাকে পালমোনারি রিহ্যাবিলিটেশন নিতে হবে কি না। যদি নিতে হয় তাহলে ডক্টর নাজিম যেমন বললেন যে 6 থেকে 8 সপ্তাহ নিতে হবে। নেওয়ার পরে এটা 1 বছর যদি আপনি না নেন, 1 বছর পর কিন্তু এটা আবার আগের অবস্থা ফিরে যায়। এটা মানে ইয়ে করতে হবে এবং চালিয়ে যাওয়াটাই বোধহয় ভালো, চালিয়ে যেতে হবে। তার ডেইলি অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ বলে একটা জিনিস আছে, যে জীবনে আপনি প্রতিদিন কত কাজ করছেন এটা দেখা। আর আপনি যেটা বলছিলেন যে আমার ভবিষ্যৎ টার্গেটটা হলো যে এইটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমি গত সপ্তাহে আমাদের একটা পেশেন্ট, তাকে 8 সপ্তাহের ট্রেনিং শেষ করার পরে তার রিয়াকশান জানতে চাচ্ছিলাম। উনি বলছেন যে বাংলাদেশের 64টা জেলায় এই পালমোনারি রিহ্যাবিলিটেশন সেন্টার থাকা উচিত
একজন পেশেন্ট বলছে, প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দেওয়ার দরকার। অ্যাকচুয়ালি আমার টার্গেট তাই। এই জন্য আমরা এখন যেটা একটা প্ল্যান করেছি সেটা টেলি রিহ্যাবিলিটেশন। এটা হলো আমাদের একটা ওয়েবসাইট থাকবে, রোগীরা শুধু ওই জায়গায়, এখন আমরা এটা করি নাই, পাবলিশ করি নাই, তখন ওই জায়গায় তার নাম দিলে যে কোনো একজন থেরাপিস্ট সারা বাংলাদেশ থেকে ও তাকে পিক আপ করবে, করে পালমোনারি রিহ্যাবিলিটেশন তাকে শেখাবে, সে অনলাইন তাকে থেরাপি দিবে। কারণ আমরা এখন টেলি রিহ্যাবিলিটেশনটা ডেভেলপ করার চেষ্টা করছি, আমরা ল্যাটিন আমেরিকার সঙ্গে মিলে করে তারপরে আমরা তার এটা দেবো। এটা আমাদের ফিউচার টার্গেট, যাতে প্রত্যেক রোগী পায়। তাহলে স্যার এই যে আমাদের রোগীদেরকে আপনি যেটা বলছিলেন যে, বা ডক্টর নাজিম বলছিলেন যে অ্যাটলিস্ট 12 সপ্তাহ পর আপনি বলছেন যে না, আরও চালিয়ে গেলে উপকারিতা সবসময় থাকবে। তো আমাদের রোগীদের যদি সংক্ষেপে একটু বলেন যে পাশাপাশি আর কি কি করণীয় আছে। প্রথম কথা, এইটা কিন্তু অনেকের ভুল ধারণা হয় যে ব্যায়াম করে আমার ওষুধের দরকার নাই, ডোন্ট থিঙ্ক। আবার এটা ধারণা হয় যে আমি ওষুধও খাবো আবার এই থেরাপি নিতে পয়সা দেবো, তাহলে তো আমার পয়সা বেশি গেল। তা না, যখন আপনি থেরাপি নেবেন তখন কিন্তু আপনার কস্ট অনেক বেড়ে যাবে, আপনার যে হসপিটালাইজেশন হতে হবে না, আপনার ওষুধের পরিমাণ কম লাগবে। আগে যত বেশি ওষুধ লাগছিল এখন অত বেশি লাগবে না। আপনি আগে যে কাজগুলো করতে পারছিলেন না সেটা এখন করতে পারবেন, আপনার আর্নিংও বেড়ে যাবে। সো ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট যদি আমরা হিসেব করি তাহলে টোটালি দেখা যায় এটা করে মানে প্রমাণিত যে অ্যাট দি এন্ড অফ ডে এটা লাভ হয়, লাভ ছাড়া লোকসান হয় না। সো এটাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আপনাকেও ধন্যবাদ ডক্টর রেশমা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সুস্থ থাকার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।